আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমের কুফল মানুষ পেয়েছে, তাই গণমাধ্যমে যেন সঠিক তথ্য প্রচার হয়, সাংবাদিকদের সেই অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সম্পাদকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করি। গণমাধ্যম সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ডের নেতৃবৃন্দের সাথে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পাদকরা শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন কিভাবে রাজনৈতিক মহলের ইন্ধনে কেন সহিংসতা রূপ নিল সে ব্যাপারে নিজেদের মত তুলে ধরেন। যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো, আন্দোলনের ফাঁকে কিভাবে সংঘবদ্ধ হয়ে সহিংসতা করা হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে লোক চলে আসা, এরা ঢাকা ঠিক বাইরের পেরিফেরিতে থেকে ওই এক এক জায়গা থেকে যারা যে দিক থেকে আসছে, এবং সমস্ত বাংলাদেশ থেকে এই শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। সহিংসতা নিয়ে যেন মিথ্যা তথ্য ছড়িয়ে না পড়ে সেদিকে সাংবাদিকদের নজর দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না, অন্তত আমার দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বে চলবে। আমি সবসময় সেটাই চেয়েছি, এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি, আমি তা করতে পেরেছি। আজকে কেউ কুড়ে ঘরে বাস করে না, আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলও মানুষ পেয়েছে, কুফলও মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতটা সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষের সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। আন্দোলনে যারা নিহত হয়েছেন দল মত নির্বিশেষে সবার আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। কষ্ট না হয় এ ব্যাপারে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো পরিদর্শন করে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ স্তম্ভিত হয়ে গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার কূটনীতিকদের স্থাপনা পরিদর্শন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। দেশব্যাপী যে সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিটির ভিডিও ফুটেজ আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত কয়েকদিনে কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যার ফলে এসব প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ঢাকায় নিযুক্ত ৪৯টি মিশনের প্রতিনিধি ও ২৩টি দেশের রাষ্ট্রদূতগণ বুধবার মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন, বনানী সেতু ভবন, মহাখালীর পুরনো স্বাস্থ্য অধিদপ্তর এবং রামপুরায় বিটিভি ভবন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের কাছে বলেন, বাংলাদেশের এই সংকটে বিদেশি বন্ধুরা সরকারের পাশে আছে। তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে, আমি নিজে স্তম্ভিত। আজকে বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের একটি ইন্টারনাল অ্যাফেয়ার, আমরা তোমাদের সাথে আছি। ভেহিক্যাল ব্যবহার হচ্ছে না, আই মেক ইট ক্লিয়ার,
এগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল, লোগোটা মোছা হয়নি ভুলে, তো সেই লোগোগুলো মুছে দেওয়া হয়েছে এখন। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করা হচ্ছে, যার আয়োজনের সাথে পাকিস্তানি নাগরিকরাও জড়িত বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। আরব আমিরাতে সেদেশের আইন ভঙ্গ করে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শনের দায়ে 57 বাংলাদেশিকে গ্রেফতার ও কয়েকজনকে কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি। বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে, আজকে রাষ্ট্র আক্রান্ত, এগুলো জনগণের সম্পত্তি, এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়। এবং এটি পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডবকেও হার মানিয়েছে, তাদের এই তাণ্ডব। পাকিস্তানি হানাদার বাহিনীও কিন্তু আমাদের টেলিভিশন চ্যানেল জ্বালিয়ে দেয়নি। প্রতিটি ঘটনার আমাদের কাছে যথেষ্ট ফুটেজ আছে, সেটি দেখে দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। তবে আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে কিছু গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদ সত্য নয় বলে জানিয়েছেন ডক্টর হাসান মাহমুদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে সহিংসতা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটি। নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করে ওয়াশিংটন। এ সময় শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। মিলার বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যে কোনো ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে বলেও উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। Republicans say she's boycotting. I don't spend much time worrying about that. এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারের পদত্যাগ ছাড়া দেশে কোনো সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে জনগণের এই আন্দোলনের মাধ্যমে। বুধবার দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে রাজধানী সহ সারা দেশে যে চরম উত্তেজনা ছিল, কারফিউ জারির পর অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। তবে এখানেই এই আন্দোলন শেষ বলতে নারাজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই আন্দোলন মানুষের চোখ খুলে দিয়েছে। সাময়িকভাবে তারা সেটাকে আপনার সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে, নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। রাজনৈতিক সমাধানটা কি? নির্বাচন, পদত্যাগ করতে হবে এবং আপনার নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, বিজিবি দিয়ে আন্দোলন দমন করে সংকটের সমাধান হবে না। নিত্যপণ্যের লাগামহীন দাম, অর্থনৈতিক নিষ্পেষণের কারণে রাজনৈতিক সুরাহা ছাড়া এটি সমাধান হবে না। এই আন্দোলনে কতজন শহীদ হয়েছে সেটা হিসাব কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। সেটা হতে পারে যে আপনার ছাত্রদের তো বটেই, সেই সঙ্গে যদি পুলিশেরও থাকে সেটাও তাদের গভর্নমেন্ট এগুলো খুব স্পষ্ট করে সকলকে বলা, জনগণের সামনে তুলে ধরা উচিত। তারা এখন পর্যন্ত সেটা আনেনি। কতজন আহত সেটাও তারা এখন পর্যন্ত আনেনি। আমরা পত্রিকায় দেখছি, আপনাদের পত্রিকাগুলোতে দেখছি, এখন পর্যন্ত কিন্তু এই ইন্টারনেটের কোনো সুরাহা করতে পারেনি। এতে করে যে শুধুমাত্র আপনার সংবাদ মাধ্যমেরই কষ্ট হয়েছে বা সাধারণ মানুষের কষ্ট তা নয়, ব্যবসা বাণিজ্যের প্রভূত ক্ষতি হয়েছে, যেটা ব্যবসায়ীরা সবসময় বলছেন। তিনি দাবি করেন, কোমলমতি শিক্ষার্থী এবং বিএনপি সহ গণহারে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জাতির এই দুর্যোগে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এই আহ্বান জানান। বলেন, বিটিভি ভবন, মেট্রো রেল, বিআরটিএ, সেতু ভবন সহ যেসব স্থাপনা সরকারের ভাবমূর্তিকে প্রশংসিত করেছে সেগুলো ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ধ্বংসযজ্ঞ এবং সহিংসতার পক্ষে বিএনপি মহাসচিব কথা বলছেন এমন অভিযোগ করে মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানান, অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের ঘটনায় যে ক্ষতি হয়েছে তাতে নতুন যন্ত্রপাতি কিনেও আগামী 1 বছরে মেট্রো রেল সচল করা কঠিন হয়ে পড়বে।
স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জাতির দুর্যোগে শেখ হাসিনাই, বঙ্গবন্ধুর কন্যাই আমাদের বিশ্বস্ত ঠিকানা। এ আগুন সন্ত্রাস বিএনপি জামাতের এই তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়ে সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের খুঁজে বের করতে সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরিস্থিতির উপর নির্ভর করে চলমান কারফিউ শিথিল ও তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার রাতে আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের ৫ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকার তাদেরকে সবসময় বলে আসছে, তাদের সবসময় অনুরোধ করছে, তোমরা তোমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে, তোমরা এখন উইথড্র করো। কিন্তু তারা বিভিন্ন, আমি আগেই বলেছি, বিভিন্ন স্বার্থান্বেষী, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী তাদেরকে উৎসাহ দিচ্ছে, তাদেরকে প্ররোচনা দিচ্ছে তারা ধ্বংসাত্মক কাজের লিপ্ত হওয়ার জন্য। আমি সেটাই বলছি, সেই জায়গার থেকে যেন সরে আসে। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যারা দেশ জুড়ে সহিংসতা করেছে তাদের শাস্তির আওতায় আনতে সরকার এক পাও পিছপা হবে না। আর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেছেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। গেল কয়েকদিনের সহিংসতায় নিহত হয়েছেন ৩ পুলিশ সদস্য মাসুদ পারভেজ, গিয়াসউদ্দিন ও মোহাম্মদ মুক্তাদির এবং একজন আনসার সদস্য মোহাম্মদ জুয়েল। বুধবার সচিবালয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে বাহিনীর পক্ষ থেকে ১০ লাখ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় রাখা বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে জঙ্গিবাদের উত্থান ঘটানোর উদ্দেশ্য নিয়েই এবার মাঠে নেমেছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পাও বিচ্যুত আমরা সরে দাঁড়াবো না। বিএনপি জামাতের এই চক্র আমরা ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। আমরা আগামী ২-৪ দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসবো। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, গেল কয়েকদিনে মৃতের সংখ্যা কত আর কারফিউ কবে নাগাদ তোলা হতে পারে? আমরা তো কারফিউ রাখতে চাই না, কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। আমাদের পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না। দুপুরেই স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। বৈঠকের বিষয় নিয়ে সরাসরি কিছু না বললেও তাড়াহুড়ো করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। আলটিমেটাম দিয়ে যাতে করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ না পারে, আমরা সেটা অনুরোধ করব। এখন যারা আলটিমেটাম দেয়, আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, নরহত্যা হয়, গলা কেটে দেওয়ার মতন কাজ হয়, রক কেটে দেওয়ার মতো কাজ হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার কাজ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি? বৃহস্পতিবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ নিয়ে 4টি পরীক্ষা স্থগিত করা হলো আপাতত, যা 11 আগস্টের পর নেবার চিন্তাভাবনা আছে শিক্ষা বোর্ডের। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। পরীক্ষামূলকভাবে বুধবার সন্ধ্যা থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল করেছে সরকার। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ব্রিফিংয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, আগামী রোববার থেকে মোবাইল ফোনে ইন্টারনেট চালুর সম্ভাবনা রয়েছে। মইদুল ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে অগ্রাধিকার ভিত্তিতে খাত ও অঞ্চলকে গুরুত্ব দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সঞ্চালন শুরু হয় দেশে। এর একদিন পর পরীক্ষামূলকভাবে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর কথা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী। আইআইজি এবং আমাদের সাবমেরিন কেবল, বিটিআরসি সকলের সাথে আলোচনা করে আমরা
আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি পরীক্ষামূলকভাবে। তিনি জানান, মোবাইল ফোনের 4G ইন্টারনেট চালুর বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটবের সাথে বৈঠক করে আগামী রবি বা সোমবার নাগাদ তা চালু করা হতে পারে বলেও জানান তিনি। আমরা পর্যালোচনা করে আগামী শুক্র অথবা শনিবারে এমটবের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে। তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। প্রতিমন্ত্রী আরও জানান, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম কবে নাগাদ পুরোপুরি দেশের মানুষ ব্যবহার করতে পারবেন সে বিষয়ে ওইসব প্রতিষ্ঠানের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। টানা 3 দিন সাধারণ ছুটির পর বুধবার খুলেছে সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক ও বিমা। লেনদেন শুরু হয় পুঁজিবাজারে। উচ্চ আদালত সহ বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের আদালতগুলো। সকাল 11টায় শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলে অফিসের সার্বিক কার্যক্রম। পরে 5টা থেকে আবার শুরু হয় কারফিউ। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে ঘিরে স্থবির হয়ে পড়ে পুরো দেশ। কারফিউ জারি করে সরকার, ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এতে প্রায় অচল হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অবশেষে সাপ্তাহিক ছুটি সহ টানা 5 দিন বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে নগরীতে। খুলেছে সরকারি বেসরকারি অফিস, লেনদেন শুরু হয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ব্যাংকগুলোতে লেনদেন শুরু হলেও বড় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। মানে আমরা পার্টিকে টাকা দিতে পারি নাই, পার্টির টাকার জন্য মাল দিতে পারে না আমাদেরকে, বা অনেক সময় দেখা গেছে যে টাকার জন্য তারা মাল কিনতে পারে না, যারা কিনা পার্টি তারা মাল কিনে দেয় আমাদেরকে। আমরা চাই যে দেশটা স্বাভাবিক পরিস্থিতিতে আগে যেভাবে ছিল সে স্বাভাবিক পরিস্থিতি থাকুক। হুট করে বন্ধ হয়ে গেছে, তাতে দেখা যাচ্ছে কেনাকাটার ঝামেলা হয়েছে। কেউ অনেকে বাসায় তো কেউ টাকা রাখে না, সাধারণত ব্যাংকেই রাখে। জীবন ও জীবিকার প্রয়োজনে এই নগরীতে আসা সাধারণ মানুষগুলোর প্রত্যাশা যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। সবাই শান্তি শৃঙ্খলাভাবে চলুক, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমরা 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। বেশ কয়েকদিন ধরেই তো দেশে অস্থিরতা চলছিল, তো আমরা চাচ্ছিলাম যে এটা পরিস্থিতি শান্ত হোক। আমরা চাই রাস্তায় চলাফেরা করতে, আমাদের নিরাপত্তা নিয়ে। এতদিন বাসায় অনেক বোরিং লাগতাছিল, মানে এটা অসহ্য আর কি। ঠিক আছে, নেট নাই, কোনো কিছু নাই। সরকারের কাছে আবেদন থাকবে যে যাতে পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক আসে, সবকিছু আবার স্বাভাবিক হোক, সেটাই প্রত্যাশা। কারফিউ শিথিল সময়ে রাজধানীতে খুলেছে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ ও শপিং মল। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সীমিত পরিসরে নগর জীবনে কর্মব্যস্ততা শুরু হওয়ার প্রথম দিনে বুধবার গণপরিবহন ও যানবাহন সংকটে চরম ভোগান্তির মুখে পড়েন ঢাকাবাসী। বেশিরভাগ আন্তঃজেলার দূরপাল্লার বাস চালু হয়েছে, স্বল্প দূরত্বে বিভিন্ন রুটে নৌযান চলতে শুরু করেছে। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে। কারফিউ শিথিলের সময়সীমা শেষের আগেই বাড়িতে পৌঁছানোর তাড়া অফিস কর্মীদের। তাই ছুটির সময় শেষ হতে না হতেই রাজপথে মানুষের লম্বা সারি। যুদ্ধ করে গণপরিবহনে যারা ঠাঁই পেয়েছেন তাদের অবস্থাও বেসামাল। ইন্টারনেট বন্ধ, গাড়ি যাতায়াত বন্ধ, সীমিত করে দিচ্ছেন 5টা পর্যন্ত। এখন বাসে যেতে পারবো না, তার নিশ্চয়তা কে দিবে? এত বাজে অবস্থা, এর মধ্যে অফিস বুঝাই যাইতেছে, আবার মেট্রো রেল নাই। যাতায়াত আছে খুবই রাশ, অনেক বেশি জ্যাম ছিল। আমাদের বাসায় অফিসে পৌঁছাতেও বেশ লেট হয়েছে। তো এখন অনেকখানি হেঁটে রিক্সা করে বা এভাবেই যেতে হবে, ডিফিকাল্ট অনেক আসলে। এরই সঙ্গে যুক্ত হয়েছে যানজটের দীর্ঘ সারি। অনেক গুরুত্বপূর্ণ সড়কে একমুখী চলাচল যানজটকে আরও বাড়িয়ে তোলে। জ্যামের জন্য গাড়ি চালাতে পারতেছি না, অনেক টাইট লাগতেছে, খুব খারাপ লাগতেছে। আর সব দিক দিয়ে অনেক দিক দিয়ে রাস্তা কাট বদ্ধ। নারায়ণগঞ্জ থেকে আইছি, প্রচুর জ্যাম। আমার আর 2 ঘন্টা আগে হওয়ার কথা। রাস্তা কিছু কিছু বন্ধ, তো ঘুরে গাড়ি আমরা যে এইভাবে চালাইছে আর কি। রাজধানীর সাথে বেশিরভাগ জেলার দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।
নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, স্বল্প দূরত্বে শুরু হয়েছে নৌ চলাচল। স্বল্প দূরত্বে যে সকল নৌযান সেগুলো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের চাহিদা চিন্তা করে আমরা বরিশাল, ভোলা এই সকল রুটেও লঞ্চ ছাড়ার চিন্তা ভাবনা করছি। চাহিদা বিবেচনায় দূরপাল্লার নৌযান চলাচলও শুরু হবে বলে জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা থেকে খালাস চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত বছরের 30 মে মামলা করে দুদক। আর গত 12 জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত। সেই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা থেকে খালাস চেয়ে আবেদন করেন ডক্টর ইউনূস। শুনানি শেষে তার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন এবং বিজ্ঞ বিচারিক আদালতকে বলেছেন পারতপক্ষে 1 বছরের মধ্যেই মামলাটি যেন শেষ করে দেওয়া হয়। প্রায় 26 কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে। তাই 14 জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবীর দাবি, অর্থ আত্মসাৎ বা মানি লন্ডারিংয়ের মতো কোনো ঘটনাই ঘটেনি। শ্রম আইন এবং শ্রমিকদের সাথে সমঝোতার ভিত্তিতে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেয় গ্রামীণ টেলিকম। ডক্টর ইউনূসের ভাগ্য এতই খারাপ, এতই অবহেলিত, আজকে হাইকোর্ট রুল পর্যন্ত ইস্যু না করে আজকে এটা খারিজ করে দিয়েছেন। আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের কাছে সমস্ত ব্যাখ্যা বিবেচনা দিবেন, এটা রক্ষা করার মালিক বিচারক বিন্দু। আগামী 5 আগস্ট অর্থ আত্মসাৎ মামলায় বিচারিক আদালতে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।